আব্দুল হামিদের বিদেশ যাত্রা তদন্তে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন। গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা হতে পারে আজ। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা। সারা দেশে বজ্রাঘাতে ১২ জন নিহত। দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। এবং অপরিকল্পিত বালু উত্তোলনে ভোলার মেঘনার ভাঙন, হুমকিতে শহর রক্ষাবাদ। ভাঙন রোধে কাজ চলছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা তদন্তে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। সভাপতির দায়িত্বে আছেন অধ্যাপক সিয়ার আবরার, সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর এম শাখাওয়াত হোসেন। কমিটি বিদেশ গমনের প্রক্রিয়া, কর্তৃপক্ষের ভূমিকা ও ব্যর্থতা খতিয়ে দেখে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। তদন্তে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য সহায়তা পেতে সংস্থাগুলো বাধ্য থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীটি সোমবার অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। এদিকে এলডিসি থেকে উত্তরণকে অর্থবহ করে তুলতে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুনের রিপোর্ট। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করা গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ ছিল না। সংশোধনীতে তা স্পষ্ট করে যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধানও যুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করে প্রজ্ঞাপন হতে পারে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণকে অর্থবহ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলমান প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা জানান। এর আগে গত ২০ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো সময় দাখিল করার কথা জানান তিনি। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে প্রথম মামলাটি করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানে বজ্রাঘাত ও কালবৈশাখী ঝড়ে ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ উপজেলায় মারা গেছে ৫ জন। রোববার দুপুরে বিকেল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে ৩, চাঁপাইনবাবগঞ্জে ১ ও নওগাঁর মান্দা উপজেলায় ১ জন নিহত হয়েছে। এদিকে ময়মনসিংহের কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নিহত হয়েছে ২ জন। নিহতরা হলেন সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি এলাকার রাজমিস্ত্রি সজীব ও কৃষক সুরুজ মিয়া। দেশজুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর উপর বা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়। আজ বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। দর্শক, চুয়াডাঙ্গা তাপপ্রবাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় আজকে কেমন তাপমাত্রা দেখছেন?
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আর যা আজ সকালেও তা অনুভূত করা যাচ্ছে। আজ সকালে সূর্য কিন্তু প্রচন্ড তাপ দিচ্ছে, আর এই তাপের কারণে কিন্তু রাস্তায় কোনো বাতাস থাকছে না, এবং এই কারণে কিন্তু মানুষ কিন্তু অটোমেটিক ঘেমে যাচ্ছে। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা চুয়াডাঙ্গা শহরের পরে যারা তারা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে। যারা আছে তারা কোনো রকম কাজ না পেয়ে অনেকে যারা কাজ করতে চলে যাচ্ছে এবং কাজ করতে যাচ্ছে। যারা মৃত্যু আছে তারা বেশিরভাগ সময় ডায়রিয়া, আমাশা, পেটের নানা ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় বেশ কয়েকদিন ধরে এই তাপদাহ চলছে। এই তাপদাহ আমরা আবহাওয়া আমাদের জানিয়েছে কমতে শুরু করবে। অফিস যেটা জানিয়েছে তীব্র তাপদাহের কারণে ফসলের ক্ষেতগুলো কিন্তু করার কারণে অনেক ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে। তাছাড়া এইরকম আবহাওয়া চলতে থাকলে চুয়াডাঙ্গার পরিবেশ কিন্তু আরো ভয়াবহ হবে বলে আমার ধারণা করা হচ্ছে। আর চুয়াডাঙ্গাতে এত তাপদাহ হওয়ার কারণ ভৌগোলিক কারণে চুয়াডাঙ্গার উপর দিয়ে বসবাস দেখা যাওয়ার কারণেই মূলত শীতকালে শীত এবং গরমকালে প্রচন্ড গরম অনুভব করা যায়। আর এছাড়াও এলাকার যে জলাশয় গুলো আছে, নদীগুলো আছে, এগুলো শুকিয়ে যাওয়ার কারণে বিচারে কেটে ফেলার কারণে কিন্তু জলবায়ু প্রভাব কারণে চুয়াডাঙ্গাতে প্রচন্ড গরম এবং শীতকালে শীত পড়ে থাকে। আর আমাদের স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছে যে বেলা 11টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত বাইরে ছাতি বা কোনো কাপড় না ব্যবহার করে রাস্তায় বের হওয়ার জন্য তারা করছে। এই জন্য চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সাইফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার খুলনার তাপপ্রবাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, তাপপ্রবাহে খুলনার জনজীবনে কতটা প্রভাব পড়ছে আর সহসায় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা জানাবেন আমাদের। অতিষ্ঠ হয়ে উঠেছে। এখানে যে সাধারণ শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছে। তারা মানে এই তীব্র গরমে তারা হাঁসফাঁস করছে, তারা ঠিক মতো তাদের কাজ করতে পারছে না। বিশেষ করে যারা শ্রমিক, যারা রিক্সা চালক, যারা অটো চালাচ্ছে বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তীব্র সমস্যায় পড়ছে। এবং সেই সাথে আমরা গতকালকে দেখেছি যে গতকালকে খুলনা নগরীতে 40°C তাপমাত্রা ছিল, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ, এবং এর আগের দিন অর্থাৎ গত শনিবারে ছিল 39.8°। এটা অতি তাপমাত্রা। এখানে আবহাওয়া অফিসে বলছেন যে এই তাপমাত্রা আরো 2-1 দিন থাকবে, যদিও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তাপমাত্রা আজকেও কিছু কমতে পারে বলে জানিয়েছেন। এবং এই তীব্র তাপ প্রবাহের কারণে এখানে শুধু যে শ্রমজীবী মানুষ তা না, যে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রী রয়েছে তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকে ঠিক মতো ক্লাসে আসছেন না। এবং খুলনার যে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে এই তাপ প্রবাহের কারণে যেসব রোগ রয়েছে সেসব রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন এবং সেটা দিন দিন বাড়ছে। সেই সাথে আমরা বলতে পারি যে এখানে যে সাধারণ মানুষের চলাচল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে যায়, কারণ তীব্র তাপ প্রবাহে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সেই সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, গতকালকে আমরা যেটা দেখেছি যে লোডশেডিং, মানে বিদ্যুৎও ঠিক মতো থাকছে না, যার কারণে আরো বেশি সমস্যায় পড়ছেন যারা ঘরে থাকছেন বা কোনো কাজকর্মে থাকছেন বিদ্যুৎ সমস্যার কারণে। এবং এই সাথে আবহাওয়া অফিস বলছেন যে এই তাপমাত্রা হয়তো আজকে কিছুটা কমতে পারবে এবং 2-1 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে খুলনার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে এই তীব্র তাপমাত্রায় যেন সাধারণ মানুষ ঘর থেকে কম বের হয় এবং অতিরিক্ত পানি পান করে এবং ফ্রেশ খাবার খায়, এই পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং এই পরামর্শ দিয়ে যাচ্ছেন খুলনার চিকিৎসকরা। সাব্বির, এই ছিল সর্বশেষ পরিস্থিতি খুলনা থেকে। শহীদুল, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 10 বছর পর বুধবার হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে বড় চমক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। কবির শাহ দুলালের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন।
সমাবর্তনের উৎসবের আমেজে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবন থেকে শুরু করে একাডেমিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, মূল ফটক, শহীদ মিনার চত্বর সহ কোনো কিছুই বাদ যায়নি সাজসজ্জা থেকে। এছাড়া ক্যাম্পাস জুড়ে চলছে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সমাবর্তনের আমন্ত্রণপত্র, গাউন বিতরণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমেও যেন আনন্দের জোয়ার। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত রাখা হবে বিশেষ বুথ ও সেবা কেন্দ্র। প্রথম বর্ষের একজন শিক্ষার্থী হিসেবে এমন একটা সমাবর্তন পেয়ে আসলেই খুব ভালো লাগছে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে খুবই লাকি ফিল করতেছি যে আমরা সমাবর্তনটা প্রথম বছর এসেই দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনিও আসবেন আমাদের ক্যাম্পাসে, আর উনি আমাদের ক্যাম্পাসেরই একজন টিচার ছিলেন, আর ওনাকে পাওয়াটা আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ। ৫৮ বছরের ইতিহাসে মাত্র ৪টি সমাবর্তন হয়েছে জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, বর্তমান প্রশাসনের উদ্যোগে সীমাবদ্ধতা ভেঙে ইতিহাস গড়া হচ্ছে। এটা একটা মেগা সমাবর্তন এবং এই সমাবর্তনে এলাকাবাসী সহ ক্যাম্পাসবাসী সহ সমস্ত শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, সমাবর্তী যারা আসবেন, অতিথি, বিশেষ অতিথি, সবারই সমর্থন আছে, সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও উপস্থিত থাকবেন ২২,৫৬০ জন গ্র্যাজুয়েট। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশাল সিটি কর্পোরেশনের অবহেলিত এক ওয়ার্ডের নাম কাউনিয়া। জলাবদ্ধতা, বেহাল সড়ক আর মশায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। নতুন পরিষদের দ্রুত উন্নয়নে এসব সমাধান চায় ভুক্তভোগীরা। এদিকে সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কাউনিয়ার বিসিক, বাসমিয়ার গলির আহমেদ সড়ক ও মুক্তিযোদ্ধা হাতেম আলী সড়ক সহ গোটা ১ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। শীত বা শুকনো মৌসুম ছাড়া মুক্তি মেলে না এ জলাবদ্ধতা থেকে। একদিকে পানিবন্দী, অন্যদিকে খানাখন্দে বেহাল সড়ক, ভাঙা ড্রেন আর মশার উপদ্রবে অতিষ্ঠ এসব এলাকার বাসিন্দারা। কোনো শান্তি আমরা পাচ্ছি না। আমরা এই ১ নং ওয়ার্ডের অধিবাসীরা অনেক সমস্যার ভিতর আছি। এই পানির কারণে আমাদের পানিবাহিত রোগ হচ্ছে, আমাদের জলাবদ্ধতা হচ্ছে, বাচ্চারা কেউ বের হইতে পারে না, মশা মাছির উপদ্রব। সিটি কর্পোরেশনের সকল বিধিনিষেধ মেনে চললেও নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী জানান ক্ষোভের কথা। আমরা নাগরিক যে সুবিধা সেটা থেকে আমরা অনেক বঞ্চিত। রাস্তা সংস্কারের কাজ আজ পর্যন্ত হয় নাই। বিগত জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ছিল ভরসা, তাই নতুন পরিষদে দৃশ্যমান উন্নয়ন চায় তারা। সড়কটি বিগত ১৬-১৭ বছরে কোনো সংস্কার হয়নি। আমরা অতি দ্রুত এই সড়কটির সংস্কার চাই। দ্রুত এই রাস্তাটা মেরামত করে এবং ড্রেন সহ রাস্তাটা মেরামত করে, এই জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি সিটি কর্পোরেশনের নিকট। কয়েকটি বাজেটের অপেক্ষায় এসব সড়কের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ বা বেশি ক্ষতবিক্ষত অবস্থায় আছে, এগুলো আমরা সিরিয়ালে প্রথম দিকে ধরছি এবং সর্বশেষ যে বাজেট যেটা আর কি, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে ১ নম্বর থেকে শুরু ৩০ নম্বর সবগুলো আমরা কম বেশি কাজ করতে পারবো এবং এই সিটি কর্পোরেশনের চেহারা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বেহাল সড়ক, জলবদ্ধতা আর নগরীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডটির সকল সমস্যা সমাধানে কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ওয়ার্ডবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে মেঘনার ভাঙনে হুমকির মুখে ভোলা শহররক্ষা বাঁধ। অসময়ে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় দিশেহারা এলাকাবাসী। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জসিম রানার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল থেকে মেদুয়া মাঝির মাছঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে অসময়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তাতে বিলীন হচ্ছে ফসলি জমি সহ ভিটামাটি। বাড়িঘর নদীতে বিলীন হয়, অন্যত্র চলে যাওয়া সহ অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে কিংবা আত্মীয়ের বাড়িতে। এতে দুশ্চিন্তা ও হতাশায় কাটছে তাদের দিন। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানির স্রোত তীরে এসে আঘাত হানছে। তাই বালু উত্তোলন বন্ধ করা সহ কংক্রিটের ব্লক বাঁধ নির্মাণ করে ভাঙন ঠেকানোর দাবি জানান তারা। বালু তোলার অনিয়মের কারণে এই বেড়িবাঁধের
যে জিও ব্যাগ দিছে, জিও ব্যাগ ও বেরিবাদের মাটি বাঁধ এগুলি ভেঙে ডটসে যাচ্ছে। যে নির্দিষ্ট স্থান তাদেরকে দেখানো হয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তিরা সেই স্থান থেকে বালি উত্তোলন না করে নদীর পাড় থেকে বালি উত্তোলন করার কারণে নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। যে গভীর হয়ে গেছে নদী, আমরা তো থাওয়ানোর কোনো প্রোগ্রাম নেই। এই বালি উত্তোলন যদি বন্ধ না হয় তাহলে ভোলা অচিরেই ভাঙন বৃদ্ধি হবে। এই ব্লকের লগতে যদি আমাদের যদি এই 2-3 কিলোমিটার যদি বানিয়ে দিত সরকার, ব্লক ফালাইয়া দিত, আমাকে অতি ভালো হইতো। নদী ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। নতুন ঠিকাদার নিয়োগ সহ ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। যে কাজটি চলমান আছে এর অতিরিক্ত আরো 200 মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা দলপত্র আহ্বান করেছি, সে তত্ত্বটি ওপেন করা হয়েছে, এখন ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। অতি দ্রুতই আমরা সেটা ইভ্যালুয়েশন শেষ করে নতুন আরেকজন ঠিকাদার নিয়োগ করবো যেন আরো 200 মিটার দূরে কাজটি বাস্তবায়ন করা যায়। দ্বীপ জেলা ভোলার চারপাশে প্রায় 250 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কংক্রিটের ব্লক বাঁধ হয়েছে মাত্র 33 কিলোমিটার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। এখানে ফেরিতে করে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন রাজধানী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলাচল করে, কিন্তু ঘাটের পন্টুনগুলো সারাক্ষণই অটোরিকশার দখলে থাকে। তাতে যানবাহন ওঠানামার বিঘ্ন ঘটার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ফেরিঘাটের পন্টুনের ঝুঁকি নিয়ে অবস্থান করে অটোরিকশা। পাটুরিয়া ঘাট থেকে ফেরি দৌলতদিয়া ঘাটে আসলে পাল্লা দিয়ে পন্টুনে ঢুকে পড়ে অটোরিকশা। ফলে ফেরিতে যানবাহন লোড আনলোডে বাড়তি সময় লাগার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। অটোরিকশা চালকরা কোনো নিয়ম কানুন জানেন না, তাদের কারণে ভোগান্তি পোহানোর কথা বললেন বাস ট্রাক চালকরা। অটোওয়ালারা ডান দিয়ে বাম দিয়ে ঢোকায়, আমরা অনেক সময় ঘাটে একটু পারাপারি করে নামার চেষ্টা করি, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটার। অটো অবৈধ, কিন্তু ড্রাইভার না বিদেশ করে লেন জুতে 1 লাখ টাকা ওটা মনে করেন গাড়ি কিনা ড্রাইভার মনে করেন গাড়ি চালাবে নিচ্ছে অটো। দৌলতদিয়া ঘাটে ফেরি লোড আনলোডের জন্য পল্টনের উপরে অটোরিকশা রাখার কারণে অনেক সময় আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই। অটোরিকশা নিয়ে পন্টুনে না গেলে যাত্রী পাওয়া যায় না। অন্য জেলার অটো এসে যাত্রী উঠায়, দাবি অটো চালকদের। আমরা আমাদের ঘাটের গাড়ি বাইরের গাড়ি এসে মনে করেন পল্টনে চলে যায়, যে কারণে আমরা যাত্রী পাই না, যে কারণে তাদের সাথে সাথেও আমাদের এখন যাইতে হয়। আসি সবারই তো পেট আছে, 2-1 টাকা কামাই করতে হবে। অটোরিকশার কারণে ভোগান্তির কথা স্বীকার করে ঘাট কর্তৃপক্ষ বললেন জেলা ও নৌ পুলিশ শিগগিরই অটোরিকশা চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। জেলা পুলিশ, জেলা প্রশাসন সকলের সহযোগিতায় আমরা মনে করি যে এই সমস্যাটা সমাধান হওয়া খুব জরুরি। আমি ইতিমধ্যে জেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছি। অটোরিকশা একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে, এমন দাবি সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয় প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রংপুরে আবহাওয়া অফিসে জাইকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সহযোগিতায় একটি রাডার স্থাপন করা হয়েছে। নড়াইলে শহর সংলগ্ন সীমাখালী বাইতুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচি উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে। আগামী 23 ও 24 মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ কমিটি সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার সোনাতলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ বাধাদানের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। পটুয়াখালী কলাপাড়ায় পৌর শহরে খালের উপর অবৈধ নির্মিত 60টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করল রাইডার্স পার্ক। এই সময় উপস্থিত ছিলেন টিবিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়। চট্টগ্রামের হালি শহরে জাঁকজমকভাবে উদযাপিত হল জেপি ইনোভেটিভ কোচিংয়ের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুবাজপুর গ্রামে ভূমিহীন বসবাসরত অবস্থায় গ্রামের কিছু ভূমিক্ষেকো চলাচলের রাস্তাটি উদ্ধার ও মারপিটের ঘটনার প্রতিবাদে দখলকৃত জায়গার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুমিল্লা জেলা দলকে 0-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলা দল। ফরিদপুরের নগরকান্দা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর এর পক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গৃহহীন ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলা অন্তত 26 ফিলিস্তিনি প্রাণ গেছে, নিহতদের মধ্যে 8 শিশুও রয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 18 মাসের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 52,800। এদিকে গাজায় নতুন করে হামলার প্রস্তুতি নিতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে ইসরায়েল। এনবিসি নিউজের তথ্যমতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন করে হামলার পক্ষে নন। অন্যদিকে স্বাধীনতাকামী সংগঠন হামাস নিশ্চিত করেছে তারা মার্কিন একজন জিম্মিকে মুক্তি দিবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলাপের কথাও নিশ্চিত করেছে সংগঠনটি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার কাছে আছে প্রথম আলো। প্রথম আলোর শুরুতে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি, সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধে নতুন বিধান, যুদ্ধবিরতির পর আলোচনায় সিন্ধু পানি চুক্তি। দৈনিক ইত্তেফাক, রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও হত্যার কার্যক্রমও নিষিদ্ধ করা যাবে। শেয়ার বাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। সমকাল, ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার, রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো সংস্কার চায়, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন, আইসিটির প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ প্রতিদিন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু, এবার বাতিল হচ্ছে নিবন্ধন, যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, দল বিচারের পথ খুলল আইনে অনুমোদন। পুঁজিবাজার নিয়ে 5 নির্দেশনা, মানুষের আস্থা ফেরাতে হবে যেন লুটেরাদের আড্ডাখানা না হয়, প্রধান উপদেষ্টা। যুগান্তর, নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসিনার ভুলেই সব শেষ। সবশেষে আছে দ্য ডেইলি স্টার, ব্যানিং পার্টি অ্যাক্টিভিটিজ, গভট অ্যামেন্ডস অ্যান্টি-টেরর ল, অ্যামেন্ডমেন্টস পেভ অ্য ওয়ে ফর পেনালাইজিং AL. Parties welcome ban on AL activities, demand swift trials of its leaders' aides. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আব্দুল হামিদের বিদেশ যাত্রা তদন্তে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি, সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন। গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা হতে পারে আজ, পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি মানবতা বিরোধী প্রথম হামলা। সারা দেশে বজ্রাঘাতে 12 জন নিহত, দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। এবং অপরিকল্পিত বালু উত্তোলনে ভোলায় মেঘনার ভাঙন, হুমকিতে শহর রক্ষা বাঁধ, ভাঙন রোধে কাজ চলছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ 1 নজর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।